আসসালামু আলাইকুম। মিস্টার ইউনূস বাংলাদেশের ক্ষমতা দখলের পর থেকেই, আমি ক্ষমতা দখল শব্দটা ইউজ করতে চাই, এই শব্দটাই নিঃসন্দেহে অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট তার জন্য। তো ক্ষমতা দখলের পর থেকেই তিনি দেশের বাইরে যখন যেখানেই গেছেন, অথবা দেশের বাইরে থেকে বিদেশি কোনো অতিথি যখন বাংলাদেশে এসে তার সঙ্গে দেখা করেছেন, তিনি ক্ষমতায় থাকাকালীন সময়ে একটা চিত্র আমাদের সামনে বেশ পরিচিত হয়ে উঠেছিল। প্রত্যেকের হাতে তিনি একটি বই ধরিয়ে দিতেন, উপহার হিসেবে বই তুলে দিতেন। কি ছিল সেটি? সেটি ছিল জুলাই আন্দোলনের উপর রাজধানীর দেয়ালে দেয়ালে আঁকা গ্রাফিতির ছবি সংবলিত একটি আর্ট বুক। কেন এটি দিতেন? তিনি দিতেন নিজেকে জাহির করার উদ্দেশ্যে। ওই বইতে নানান ধরনের স্লোগান উঠে এসেছিল, নানান ধরনের চিত্র উঠে এসেছিল, যার মাধ্যমে প্রকাশ পাচ্ছিল যে একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটা আদর্শ রাষ্ট্র গঠনের জন্য ছাত্ররা বুকে রক্ত দিয়েছে, অনেক আন্দোলন করেছে, সেই আন্দোলন সফল হয়েছে এবং সেই সফলতার পথ ধরে তিনি সেই বৈষম্যমুক্ত বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। নিজেকে জাহির করা, কি এক মহান পুরুষ তিনি ছাড়া আর কেউ ছিলেন না এদেশে নেতৃত্ব দেওয়ার জন্য। আর একটা উদ্দেশ্য ছিল, এর মধ্য দিয়ে এই যে যারা আন্দোলন করেছে তাদেরকে সন্তুষ্টি রাখা, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, যাতে তিনি কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে টিকে থাকতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আসলেই কি ওগুলো কোনো গ্রাফিতি ছিল না অন্য কিছু? কেন এই কথা বলছি সে বিষয়ে পরে আসছি। আর কেনই বা এই প্রসঙ্গটির অবতারণা করলাম? কারণ এই ধরনের কথিত গ্রাফিতি রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল, আঁকা হয়েছিল। তার মধ্যে চট্টগ্রাম অঞ্চল অন্যতম। তো চট্টগ্রামের টাইগার পাস এলাকা সহ আশেপাশের কিছু এলাকায় এই ধরনের বেশ কিছু গ্রাফিতি ছিল, যেগুলো গত 2-1 দিন আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মুছে দিয়ে হলুদ রং করেছে। তারও একটি কারণ আছে নিশ্চয়ই। তো সেই পুরানো গ্রাফিতিগুলো ফিরিয়ে আনতে, নতুন করে আঁকার জন্য এনসিপি নেতাকর্মীরা রোববার সন্ধ্যায় জড়ো হয়। তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গেটের সামনে অবস্থান নেয়। এদিকে পাল্টা অবস্থান নিচ্ছিল বিএনপি নেতাকর্মীরা। এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়, পুলিশ দুই পক্ষকে সরিয়ে দেয় এবং পরবর্তীতে এই ধরনের কোনো কর্মসূচি বা কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট এলাকাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সোমবার দুপুরের দিকে এনসিপি নেতাকর্মীরা বা নিজেদেরকে জুলাই যোদ্ধা হিসেবে দাবিকারী কিছু তরুণ তরুণী, তারা ওই সংশ্লিষ্ট এলাকায় যায় গ্রাফিতি আঁকার জন্য। কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে, ধাক্কাধাক্কি হয়। একটা পর্যায়ে এই তরুণ তরুণীদের হাতে থাকা রং ছিটকে পড়ে এবং একটা পর্যায়ে তারা পুলিশের গায়ে ছুঁড়ে মারে, এমন অভিযোগ খোদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের। এই হচ্ছে টোটাল ঘটনা। মানে উত্তেজনা মোটামুটি একটা তুঙ্গে পৌঁছেছে, অথবা উত্তেজনা সৃষ্টির জন্যই এই ধরনের কর্মকাণ্ড ইচ্ছাকৃতভাবে ঘটানো হচ্ছে বিশেষ কোনো গোষ্ঠীর পক্ষ থেকে। এখন বলছিলাম যে ওগুলো কি আসলেই গ্রাফিতি নাকি অন্য কিছু? গ্রাফিতি বলতে আসলে আমরা কি বুঝি? গ্রাফিতি বা দেয়াল লিখন হলো প্রশাসনের বা সরকারের বিনা অনুমতিতে জনসাধারণের অভিমতে, জনসাধারণের মনের আকাঙ্ক্ষা অনুযায়ী শৈল্পীয় উপায়ে দেয়ালের উপর লেখনী অথবা অঙ্কন। মানে পুঁজিবাদী রাষ্ট্রে সরকারগুলো বা প্রশাসনগুলো তো নীতিবাক্য শুনতে চায় না, তখন এক ধরনের আবেগ সৃষ্টি করার জন্য শৈল্পিক ছোঁয়ায় এ ধরনের গ্রাফিতি আঁকা হয় প্রশাসনের অগোচরে। এবং কারো কারো মতে সংজ্ঞাটা এরকমও যে এক অর্থে গ্রাফিতি সাহিত্য না হয়েও, লেখার শিল্প, চিত্রকলা না হয়েও
অঙ্কন শিল্প। তাহলে গ্রাফিতি মানেটা তো বোঝা যাচ্ছে। আমরা আওয়ামী লীগ সরকারের সময় একটা গ্রাফিতি সম্পর্কে বেশ পরিচিত হয়ে উঠেছিলাম, সুবোধ পালিয়ে যা। নিশ্চয়ই তার মধ্যে অন্যরকম একটা শিল্পের ছোঁয়া ছিল। কিন্তু এই যে 24-এর আন্দোলন, এ সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের দেয়ালে দেয়ালে, পিলারে, মেট্রো রেলের পিলারে যা কিছু আঁকা হয়েছে, যা কিছু লেখা হয়েছে, এখানে কোনো ধরনের ন্যূনতম শিল্পবোধের পরিচয় মিলেছে? কোনো শিল্পের ছোঁয়া বা স্পর্শ কেউ দেখেছেন, অনুভব করেছেন? নিশ্চয়ই না। রাজধানীর পথে নামলে বিশেষ বিশেষ এলাকাগুলোতে তাকানো যায় না, মনে হয় নোংরা কোনো শহরের মধ্যে আমরা রয়েছি। যার যেমন ইচ্ছে আঁকে ঝুঁকে লেখাজোখা করে রেখেছে, এটাই বাস্তবতা। স্লোগান কিছু ছিল, ভালো ভালো স্লোগান, এই আঁকাঝুঁকার স্টাইল বা ধরন এগুলো বাদ দিলাম, কিন্তু কি লেখা ছিল? আমি আগেই বলেছি, লেখাগুলো ছিল বা স্লোগান ছিল অন্যরকম। কিন্তু সেইগুলো কি তারা নিজেরাই মেনেছে যারা এই আন্দোলনটি করেছিল? তারাও তো ডক্টর ইউনূসের মতন ক্ষমতায় আসার লোভে মার্কিন স্টেটের হয়ে নানান খেলায় উন্মত্ত হয়ে উঠেছিল। এই কথা তো এখন পরিষ্কার, নতুন করে বলার কিছু নেই। স্লোগানগুলোর মধ্যে কি ছিল? বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলা আদিবাসী সুরক্ষার দায়িত্ব সবার। মানা হয়েছে, সংখ্যালঘু নির্যাতন হয়নি। হিন্দু থেকে শুরু করে বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষেরা নানান ধরনের নিগ্রহের শিকার হননি। তারা তো হয়েছেনই, খোদ মানে রাজনৈতিকভাবে বিভাজিত বিশেষ মতাদর্শের মানুষরা কিভাবে আক্রান্ত শিকার হয়েছেন, কিভাবে মবের শিকার হয়েছেন। লেখা ছিল বলবীর চির উন্নত মমশির। কি বীরত্বের পরিচয় দিয়েছে এই সাবেক ছাত্র সমন্বয়করা বা তাদের যে নতুন দল এনসিপির নেতাকর্মীরা অথবা জামাতের নেতাকর্মীরা। চলো রাষ্ট্র সংস্কার করি। কি সংস্কার করা হয়েছে? এখন কথায় কথায় জুলাই সনদ বলা হচ্ছে সংস্কার করতে হবে, সংস্কার করতে হবে। সংস্কার তো তারা নিজেরাই চায়নি, নিজেরাই মানেনি। সংস্কার তো বলে কয়ে ফর্মাল ওয়েতে মানে এটি বাস্তবায়ন করতে হবে এমন কিছু নয়। সংস্কার তো চলমান প্রক্রিয়া। ডক্টর ইউনূসের সময় কি সংস্কার হয়েছে প্রশাসনে, সমাজে অথবা রাজনীতিতে, নির্বাচনে? লেখা ছিল শোনো মহাজন, আমরা অনেকজন। ডক্টর ইউনূস তো নিজেই একজন মহাজন। এইসব আন্দোলন করে একজন মহাজনকে বসিয়ে রাখা হয়েছিল এদেশের শাসন ক্ষমতায়, সরকারের সর্বোচ্চ নির্বাহী পদে। লেখা ছিল আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। বৃথা তো গেছে, সে রক্তের সঙ্গে যারা বুঝে না বুঝে এই আন্দোলনে শরিক হয়েছিল। শেখ হাসিনা সরকারের পরিবর্তন অবশ্যই চেয়েছিল, দেশের অসংখ্য মানুষ সেটি চেয়েছিল, কিন্তু এইভাবে না, এইভাবে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে নয়। মৌলবাদ সাম্প্রদায়িক শক্তির উত্থানের জন্য এই আন্দোলনে সাধারণ মানুষ নামেনি। সাধারণ মানুষ তো প্রতারিত হয়েছে, খুব স্বাভাবিক। এবং যারা রক্ত দিয়েছেন তাদের রক্তের সঙ্গে প্রতারণা করা হয়েছে। অতএব আমার কাছে মনে হয় যেটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন যেটি করেছে, খুব যৌক্তিক কাজটি, সময় উপযোগী কাজটি করেছে। রাজধানী থেকেও এইসব গ্রাফিতি মুছে দেওয়া দরকার। অনেক হয়েছে আমাদের আবেগকে নিয়ে খেলার, অনেক হয়েছে আমাদের যে যন্ত্রণা, আমাদের যে হতাশা, সেগুলোকে পুঁজি করে নানান ধরনের খেলা তো আমরা দেখেছি। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।